আমাদেরকে যুদ্ধে পাঠায় দিছে, আমরা আহত হাসপাতালে আছি। আমাদেরকে কনস্ট্রাকশনের কাজের কথা কয়ে আইনে আমাদেরকে বিক্রি করে দিছে। ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন বাংলাদেশির, বেঁচে আছেন মাত্র ৪ জন। কনস্ট্রাকশনের কাজের কথা বলে নিয়ে গিয়ে জোরপূর্বক চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাদের ঠেলে দেওয়া হয় মৃত্যুর মুখে। বর্তমানে সেনা হেফাজতে এক হাসপাতালে চিকিৎসাধীন ও জিম্মি অবস্থায় আছেন। সরকারের কাছে আকুতি জানাচ্ছেন দ্রুত উদ্ধারের। উচ্চ বেতনে রাশিয়ার নির্মাণ কাজের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন ৩০ জন বাংলাদেশি যুবক, কিন্তু মস্কো বিমানবন্দরে পা রাখতেই পাল্টে যায় সব দৃশ্যপট। বিমানবন্দর থেকেই তাদের রিসিভ করে রুশ সেনাবাহিনীর একদল প্রতিনিধি, কিন্তু কোনো কনস্ট্রাকশনের কাজে নয়, কৌশলে একটি ড্রোন সংযোজনকারী প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে অস্ত্রের মুখে জোরপূর্বক একটি চুক্তিতে সই করিয়ে তাদের প্রত্যেকের হাতে ধরিয়ে দেওয়া হয় ৩ লাখ রুবল। সোজা অর্থে দালাল চক্রের সূক্ষ্ম প্রতারণায় এই যুবকদের সরাসরি বিক্রি করে দেওয়া হয় রুশ সেনাবাহিনীর কাছে। আমাদেরকে কনস্ট্রাকশনের কাজের কথা কয়ে আইনে আমাদেরকে বিক্রি করে দিছে। আমাদেরকে বাঁচান, পরিবারের কাছে। এরপর ১৬ জনের একটি দলকে ধাপে ধাপে নিয়ে যাওয়া হয় ইউক্রেন সীমান্তের উপদ্রুত যুদ্ধক্ষেত্রে। সেখানে তাদের বাধ্য করা হয় যুদ্ধে অংশ নিতে। সেই যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় নির্মমভাবে প্রাণ হারান ২৬ জন বাংলাদেশি শ্রমিক। নিহতদের মধ্যে রয়েছেন আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, মফিজ, পবিত্র ও সাব্বির সহ আরও অনেকে। যুদ্ধক্ষেত্রের ভয়াবহ পরিস্থিতি এবং তীব্র গোলার কারণে লাশগুলো এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মস্কো দূতাবাসের তথ্য মতে যুদ্ধ কবলিত অঞ্চল থেকে লাশ উদ্ধার ও ডিএনএ শনাক্ত করতে ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। যুদ্ধক্ষেত্রের সেই নরককুণ্ড থেকে কোনো মতে বেঁচে ফেরা শ্রমিক হান্নান এক অডিও বার্তায় জানান তাদের ওপর চলা অমানসিক নির্যাতনের কথা। যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর রুশ সেনারা তাদের ৪-৫ দিন একটি ভূগর্ভস্থ বাংকারে খাবার ছাড়াই আটকে রাখে এবং প্রতিনিয়ত নির্যাতন চালায়। আমাদেরকে বাঁচান, আমরা এই দেশে থাকবো না। আমাদেরকে যুদ্ধে পাঠায় দিছে, আমরা আহত হাসপাতালে আছি। সরকারের কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ। আমরা জীবনটা ভিক্ষা চাই, দেশবাসীর কাছে সাহায্য চাই। বর্তমানে যুদ্ধক্ষেত্র থেকে জীবিত উদ্ধার হওয়া মাত্র ৪ জন বাংলাদেশি হলেন পলাশ, আরমান, রাজবাড়ীর আলী হোসেন সোহেল এবং চাঁদপুরের মঈনুদ্দিন। তারা এখন আছেন ইউক্রেন সীমান্ত সংলগ্ন রুশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী ও সেনা হেফাজতে। ড্রোন হামলায় গুরুতর আহত, বিশেষ করে মাথায় তীব্র আঘাতপ্রাপ্ত মঈনুদ্দিন সহ বেঁচে যাওয়া বাকি ৪ শ্রমিককে রাশিয়ার সেস্ট্রালনায়া গোরোদাস্কায়া বলনিৎসা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সামরিক গোপনীয়তার কারণে পরবর্তী সময়ে তাদের কোথায় স্থানান্তর করা হবে সে বিষয়ে শ্রমিকরা কিছুই জানেন না। আমরা ৩০ জন প্রবাসী ভাই আমাদেরকে বিক্রি করে দিছে। 2 গ্রুপ করছে, 16 জনের 12 জনের কোনো খোঁজ খবর নেই। আমরা 4 জন আছি হাসপাতালে ভাই। আমি আর পলাশ আছি এই জায়গা, আর আরমান আর ওয়াহিদুদ্দিন আছে আর এক জায়গা। আমাদেরকে দয়া করে একটু সাহায্য করেন দেশবাসী ভাই। সরকারের কাছে অনুরোধ করি আমাদেরকে একটু দয়া করে সাহায্য করেন। এই যে আমরা 2 জন, আমাকে হাতে ইনজুরি, কানে কোনো কিছু শুনি না। কানে সমস্যা ভাই, ড্রোন মারছিল আমাদের। এই ঘটনার পর টনক নড়েছে প্রশাসনের। যুবকদের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে RS ইন্টারন্যাশনাল, জাবালি নূর এবং TS ওভারসিজ লিমিটেড নামের 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি যাচাইয়ে অনুসন্ধানী দল পাঠানো হয়েছে এবং আগামীতে আরও একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। ভিডিও বার্তায় আটকে পড়া যুবকদের আকুল আবেদন, আমরা খুবই খারাপ অবস্থায় আছি, দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বাঁচব না। কনস্ট্রাকশন শ্রমিকের আড়ালে মানব পাচারের শিকার এই 4 জন জীবিত রেমিট্যান্স যোদ্ধাকে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে এখন বাংলাদেশ সরকারের জরুরি ও সরাসরি কূটনৈতিক হস্তক্ষেপের দাবি তাদের পরিবারের সদস্যদের। যে হাতগুলো মা বাবার মুখে হাসি ফোটাতে পারত, আজ দালালের খপ্পরে পড়ে সেই স্বপ্নভরা হাতগুলোই রক্তাক্ত আর বন্দি রাশিয়ার কোনো এক অন্ধকার ছেলে। সুদূর বাংলার মাটিতে বসে প্রতিটা মুহূর্ত মৃত্যুর প্রহর গুনছেন তাদের স্বজনেরা। আর কত রেমিট্যান্স যোদ্ধার লাশ হয়ে ফেরার গল্প শুনলে থামবে এই নির্মম মানব পাচার? রাষ্ট্র কি পারবে চিরতরে বন্ধ করতে এই মানব পাচার সিন্ডিকেট? আহমদ জামিল হক, নয়া দিগন্ত।